কোটা বিরোধী আন্দোলনকারীদের বাংলা ব্লকেট কর্মসূচির প্রথম দিনই অচল রাজধানী স্থবির জনজীবন। কাল আবারও বাংলা ব্লকেট আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই আন্দোলনের সমর্থন জানিয়েছে। আর এই প্রসঙ্গে শাসক দল বলছে, নিজেদের আন্দোলনে ব্যর্থ হয়ে পরজীবী বিএনপি এখন অন্যদের আন্দোলনে ভর করছে। রাজনীতি, আন্দোলন, এ সকল বিষয়ে আজ আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছে আপনাদের সঙ্গে। জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু কোটা ও বাংলা ব্লকেট কর্মসূচি। আর এই আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা যদি শুরু করি, আমরা দেখলাম যে বাংলা ব্লকেট কর্মসূচিতে ইতিমধ্যে অচল হয়ে গেছে রাজধানী। আবারও কাল বাংলা ব্লকেটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনের যৌক্তিকতা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে এবং কোটা পুনর্বহাল নিয়েও প্রশ্ন রয়েছে। আপনার মূল্যায়ন জানতে চাই। না, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু জিনিসটাকে খুব যদি সহজভাবে দেখেন তাহলে এটা খুব কি বলবো, জটিল কিছু না, কিন্তু পুরো জিনিসটাকে জটিল করে ফেলানো হয়েছে এবং বিশেষ করে শাসক দল তাদের বক্তব্যের মধ্য দিয়ে জিনিসটা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। সুতরাং এই জটিলতর যদি হতে থাকে তাহলে আপনি যে ব্লকেটের কথা বলছেন, অচলের কথা বলছেন, সারা জায়গায় অচলতাটা বাড়তে থাকবে। অথবা সরকার যদি নিষ্পেষণের মধ্যে দিয়ে এটা দমন করতে চায় তাহলে একটা নতুন ধরনের সংকট তৈরি করবে, যা কাম্য না। কারণ জিনিসটাকে সহজ, আমার বিবেচনায় সহজটা কেমন, ধরুন না, বাস্তবতা কি, যে চাকরির ক্ষেত্রে যে কোটার বিষয়টা বলা হচ্ছে, কোঠা নিয়ে নানা মত থাকতে পারে। যেমন আমরা এটা যখন প্রথম আন্দোলন শুরু হলো, আমাদের পার্টি, বাম জোট, আমাদের ছাত্র সংগঠন সবাই মিলে আমরা বলেছিলাম যে পুরো যে কোটা ব্যবস্থাটা রয়েছে তার একটা সংস্কার করা দরকার। এবং এটা একটা সাধারণ বিষয়। আমার ধারণা এখানে অন্যরা আছেন, তারা আরো ভালো বলতে পারবেন, যে আপনি যখন এটা একটা দেশের বাস্তবতার কারণে তো করতে হয় এবং টাইম টু টাইম সংস্কার করে আগাতে হয়, এবং সেটা জরুরিও বটে। উদাহরণ দিই যে মুক্তিযোদ্ধা অবশ্যই আমাদের জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান তারা। আমরা পত্রপত্রিকায় পড়ি অনেকে কিন্তু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এখনো আছেন, দুরবস্থা সম্পন্ন আছেন। তাহলে আপনি তার পরিবারকে চাকরি বাকরি দেওয়ার জন্য যদি আরো কিছু করতে হয় বিবেচনা করবেন। কিন্তু আপনি গড় হয়ে যদি মনে করেন তার নাতি নাতৃর অমুক জায়গাটায় এটা করবেন, অন্য জায়গাটায় থেকে, তা সেইটা আপনাকে একটা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে কোন জায়গাটুকু রাখবো বটেই, কিন্তু এখন যে 30% ওটা রাখবো নাকি এটা কোথায় নিয়ে আসবো চিন্তা করতে হবে। আপনি ধরেন প্রতিবন্ধী, আমাদের যে ক্ষুদ্র জাতিসত্তা মানে আদিবাসী জনগোষ্ঠী আছে, আপনি তো এখন তারা তো ওই রকম ডেভেলপ করে নাই, তাহলে আপনাকে একটা রাখতে হবে। তার মানে আমাদের ওই ডিমান্ডটা ওই সময় আমরা করেছিলাম যে পুরো কোটা ব্যবস্থার একটা সংস্কার করেই তথ্যের ভিত্তিতে এই কাজটা করলে এই সংকট থাকতো না। কিন্তু ওই সময় দেখবেন একটা আন্দোলনের পরে মনে হলো যেন এক ধরনের বিষয়টাকে, এটা রাজনৈতিক জিনিসটাকে অন্যভাবে নেওয়া হলো, টোটাল বাতিল করে দেওয়া হলো। তো এটা দেওয়ার মধ্যে দিয়ে নতুন, আমরা তখনই বলেছিলাম নতুন সংকটের তৈরি করা হলো। এবং এখন এই সংকটটা এসে অনেক বিষয় আছে যেটা রাজনৈতিকভাবে সমাধান করতে হয়, আপনি সেটা আইনের হাতে ছেড়ে দিলেন। তা সেটা তো একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা যারা শাসক দলে আছেন তারা এটা আরো ভালো জানেন, তারাও এটা করেছেন। অনেক সময় এই জায়গাগুলো এখানে ছেড়ে দিতে হয় না, এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হয়। তা আমি মনে করি এখন আবার দেখেন সর হচ্ছে, আমরা আইন আদালতের কথা বলছি। নিশ্চয়ই আইন আদালত তো একটা বড় জায়গা, ওইটা নিয়ে কথা বলাটাও চলে না, এটা খুবই কারেক্ট। কিন্তু মনে রাখতে হবে এই ঘটনাগুলোকে আমরা রাজনৈতিকভাবে সমাধান করব, এইটা যদি বিবেচনা করি। এবং যারা আন্দোলন করছে হয়তো আমাদের সাথেও কিছু তাদের পার্থক্য থাকতে পারে, যারা আমরা পুরো কোঠা বাতিল চাই না, আবার পুরো কোঠা পুনর্বহালও চাই না, আমরা চাই একটা সংস্কার করে আগানোর জায়গা এবং যুক্তিসঙ্গতভাবে, এবং বলছে টাইম টু টাইম। তাহলে এইটা করতে গেলে যারা আজকে আন্দোলন করছে তার মধ্যে নানা মত পথের থাকলেও তাদের বেসিক জায়গাটা তারা মনে করছে যে তারা বৈষম্যের শিকার হচ্ছে। সুতরাং এই বৈষম্য শিকার যাতে না হয়, আপনার শূন্য পদ আছে সেটা পূরণ করতে হবে। আরো জায়গাগুলোতে এই তরুণদের তার একটা উৎসাহের জায়গায় এনে কাজের জায়গাগুলোকে সামনে আনতে হবে। তাহলে আপনি টোটালিটিতে যদি এই বিবেচনা করতেন বা এখনো করার কথা যদি সরকারের পক্ষ থেকে বলা হয়, আমার ধারণাই অসন্তোষ দূর হয়ে যাবে। কিন্তু এইটা নিয়ে যদি আপনি রাজনীতির পাল্টাপাল্টি করতে থাকেন, আগের বার অনেকে মনে করে এটা জেদের বশবর্তী হয়েছেন, এখনো যদি পাল্টা জায়গায় থাকেন তাহলে এই সংকট আরো চলতে থাকবে। যার দায় দায়িত্ব আসলেই ক্ষমতায় যারা আছে তাদেরকে নিতে হবে, যা আমাদের কাম্য না। আমি বরঞ্চ বলবো যে তরুণ প্রজন্ম তারা আরো বেশি সহনশীলতার সাথে থেকেই তারা তাদের ন্যায্য কথা যে যেভাবে বলছে
ওই পয়েন্টে থেকেই তারা তাদের কাজটা করুক এবং তারা যাতে বৈষম্যের শিকার না হয় এবং যাতে করে কি বলবে নিজের অধিকার প্রতিষ্ঠা করে সেই কাজটি করতে হবে। এইখানে খালি একটা পয়েন্ট আমি একটু কষান দিতে চাই। অনেক সময় দেখেন যে মেধা আর অমেধা এইরকম একটা জায়গায় নিয়ে আসে। এই জায়গাটা আমি জানি না এখন আলোচনাটার এটার কতটুকু রিলিভেন্ট, কিন্তু আমি মনে করি অনেক সময় আপনি খালি কাগজে কি বলে বইপত্র মুখস্থ বিদ্যা দিয়ে একটা মেধা যাচাই কিন্তু কখনো করা যায় না। আমাকে দেখতে হবে তার সমাজের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা, তার চেতনার স্তরের জায়গা, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই জায়গায় মানুষের প্রতি তার দায়বদ্ধতা কি আছে, এটা সামগ্রিকভাবে মেধার বিবেচনাটা করতে হবে। কিন্তু অনেক সময় কাউন্টার পোজ করা হচ্ছে, মানে অনেকগুলো কাউন্টার পোজ কাম্য না। এই আন্দোলন করতে যায় মুক্তিযুদ্ধের সাথে কাউন্টার পোজ করা হচ্ছে, সেটা কাম্য না। এই আন্দোলন করতে যে আদিবাসী এবং অন্য জনগোষ্ঠীকে নানাভাবে বিব্রতকর অবস্থায় বলা হচ্ছে, এটা কাউন্টার পোজ কাম্য না। সুতরাং একটা ঘটনায় যখন তরুণ জনগোষ্ঠীর কোনো বক্তব্য সামনে আসে বা যে কোনো মানুষের বক্তব্য, আমি এইখানকার প্রেক্ষিতে তরুণদের কথা বললাম, আসে, তখন সরকার যদি এটাকে সহনশীলতার সাথে যুক্তিসঙ্গতভাবে বিবেচনায় না নেয় তাহলে এই সংকট গভীর থেকে গভীরতর হবে, যা আমাদের কারোর জন্যই। আপনি বারবারই বলছেন যে যুক্তিসঙ্গত সংস্কার দরকার। আসলে ধন্যবাদ জানাচ্ছি রহিন হোসেন প্রিন্স। আরো প্রশ্ন নিয়ে ফিরছি পরবর্তী অংশে। জনাব শামসুজ্জামান দুদু, ইতিমধ্যে আপনারা কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলা সাব জুডিস। আপনারা কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিয়ে আন্দোলনের যৌক্তিকতা দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সহযোগী আলোচক, বিজ্ঞ আলোচক, তাদেরকে শুভেচ্ছা। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ভালোবাসা। প্রথম কথা হচ্ছে যে এটা কোর্টে নিয়ে যাওয়াটাই হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত। প্রথমত আপনাকে দেখতে হবে যে কোটা সিস্টেমটার যে তরুণরা রাস্তায় নেমেছে তাদের বক্তব্যটা কি। তারা কিন্তু টোটাল ব্যাপারটাকে অস্বীকার করছে না, ভালোই চলছিল। ধরেন এর আগেও কোর্ট এটাকে স্থগিত করেছিল, এটা আবার সেটা যখন বাতিল হয়েছে তখনই বিতর্কটা তৈরি হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধের এরা আমাদের মাথার তাজ, এরা আমাদের অহংকার, কিন্তু তাদেরকে যখন বিতর্কে নিয়ে আনছে উদ্দেশ্যপূর্ণভাবে সরকার, প্রতিটি জায়গায় মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে গিয়ে মুক্তিযুদ্ধকে প্রশ্নের মুখে ফেলছে এই সরকার। যেমন মুক্তিযুদ্ধের দলকে ক্ষমতা আনতে, মুক্তিযুদ্ধের সাথীদের ক্ষমতা আনতে হবে, এটা বলতেই পারে, কিন্তু গণতন্ত্র ধ্বংস করে তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা, এটা মুক্তিযুদ্ধের কনসেপ্ট না। এটা এখানে মুক্তিযুদ্ধ পুরোপুরিভাবে ব্যবসায়িক একটি অবদান অংশ হিসাবে তারা নিয়ে এসেছে। মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের কিভাবে আমরা সাহায্য করতে পারি সেই জিনিসটাকে আমাদের ভাবতে হবে, পূর্ণবার ভাবতে হবে। এখানে সংস্কারের বিষয় না। আপনি যে উপযুক্ত ছেলে তাকে উপযুক্ত জায়গায় দিতে হবে, সে মুক্তিযুদ্ধ হলেও দিতে হবে, না দিলে হলেও দিতে হবে। কিন্তু মুক্তিযুদ্ধকে আর্থিকভাবে আমি কিভাবে তাদের সহায়তা করব, এই বিষয়টি মুখ্য বিষয়। যেমন তোফায়েল ক্যাডার 72 পরপর যখন প্রশাসনিকভাবে সব কিছু তছনছ হয়ে আছে, তখন যে বিশেষ বিবেচনায় প্রশাসনকে আনা হয়েছিল সেটাকে অনেকে এখন তো মানে তোফায়েল 73 তোফায়েল ক্যাডার বলা হয়। আপনি এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছেন, অনেক সচিব, যদি নাম বলতে পারেন আমি নাম বলে দিব, যারা মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে এনে বিশেষ সুবিধা ভোগ করেছে, আমি নিচের দিকে বলছি না, একেবারে সচিব যারা এখন রিটায়ারমেন্টে গেছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, পরে তারা আবার এই টাকা ফেরত দিয়েছে অথবা বিবেচনায় এসছে। এরকম একটি দেশে আমরা কিন্তু বসবাস করছি। সেই জায়গা থেকে আপনি এই যে তরুণদের, আজকে ঢাকা শহরটা অচল হয়ে আছে। আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি যে মন্তব্য করেছেন এটা কোর্টের ব্যাপার সাব জুডিস, তিনি নিজেই তো বিতর্কিত। তিনি যে নির্বাচনে এসেছে সেটা নির্বাচনে হয়নি। এই দেশে তিনি তার দল ছাড়া আর কোনো দল নির্বাচন করেনি। এই প্রথম তার দলে থেকে আবার কি বলে স্বতন্ত্র প্রার্থী, এক পিকুলার অবস্থা। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে কোটা বিরোধী যে আন্দোলনটা, হ্যাঁ কোটার একেবারে বাইরে যাবে সব কিছু, আমি সেটা বলছি না।
এখানে ওই যে প্রিন্স সাহেব যেটা সেখানে আপনারা আন্দোলনের যৌক্তিকতা দেখছেন? শুধু যৌক্তিকতা না, এটা অনতিবিলম্বে যতক্ষণ যে দ্রুত সম্ভব এটা মীমাংসার দিকে না গেলে এর থেকে যে পরিস্থিতি তৈরি যদি হয় সেটা সরকারকেই বহন করতে হবে। কিন্তু ক্ষমতাসীনরা যেমনটি বলছে যে আপনারা নিজেদের আন্দোলনে ব্যর্থ হয়ে পরজীবী বিএনপি অন্যের আন্দোলনে ভর করেছে। যে কোনো আন্দোলনকে আমরা সমর্থন দিব যেটা সেটা যৌক্তিক হয়, পরজীবী না। এরা তো বাংলাদেশের মানুষ, তরুণ, বাংলাদেশের অংশ। এরা পাশ করার পরে ফেফা করে রাস্তায় ঘুরে বেড়াবে আর শুধু মাত্র কোঠার ভিত্তিতে একটা অযৌক্তিক অক্ষম ব্যক্তিকে নিয়ে এসে সেখানে বসিয়ে দেবে আর এরা কোনো কথা বলবে না, আর সেই কথার দেশবাসী যারা রাজনীতি করে তারা সমর্থন দিবে না। এটা একটা দুঃখজনক ঘটনা। বাংলাদেশে এমন কোনো আন্দোলন নাই আপনার 52 সাল থেকে, এমন কোনো যেখানে তরুণরা মাঠে নামে নাই সে আন্দোলন হয় নাই। এমনকি মুক্তিযুদ্ধ পর্যন্ত এই তরুণরাই করেছে। আজকে যে তরুণরা কোঠার আন্দোলন করছে, সেই জন্যে ওদের দাবি আমাদের দাবি এটা বিষয় নয়, এটা জাতির প্রয়োজন। আওয়ামী লীগ যদি এটা সমর্থন করে তাহলে আওয়ামী লীগও বিচক্ষণতার পরিচয় দেবে, এটা আমার ধারণা। জনাব শামসুজ্জামান দুদু, আপনিই বলছিলেন আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাহলে কি আপনারা মনে করছেন সেই তরুণদের উপর ভর করে আপনাদের দাবি দেওয়া বাস্তবায়নের সুযোগের পথ তৈরি হতে পারে? তরুণরা আমার সন্তান, তরুণরা আমার সহযোগী। ভর করার নিয়ম আছে, তাদেরকে আমরা কাঁধে করে মানুষ করেছি, কোলে পিঠে করে মানুষ করি। আমরা তাদের কাঁধে উঠবো কেন? তাদেরকে আমরা কাঁধে নিব। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। ডক্টর মিজানুর রহমান, যেমনটি আমরা দেখছি যে বাংলা ব্লকেটে অচল রাজধানী এবং 2018 সালে যে কোটা বাতিল করা হলো 6 বছর পরে সে কোটা আবার ফিরে এলো। কোটা আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে, যেমনটি আসলে কমরেড রুহিন হোসেন প্রিন্স বলছিল। আপনার কাছে একটু জানতে চাই আপনার মূল্যায়ন। ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে সরকারের সমস্ত সুযোগ সুবিধা চাকরি, বিশেষ করে চাকরি মেধার ভিত্তিতে হোক, এটাই আমি চাই। কিন্তু বাস্তবতা হচ্ছে রুহিন হোসেন প্রিন্স যেটা বলছেন, মেধার বিবেচনা কিভাবে করা হবে এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন দেশেই এই ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, অর্থাৎ যারা সমান সুযোগ সুবিধা পায় না, যেমন আমাদের নৃগোষ্ঠী অথবা ভৌগোলিক অবস্থানগত কারণে অনেক সময় আমাদের 27টা উপজেলা আছে যেগুলো এখনও ওইভাবে মানে কানেক্টেড হয়নি এত, এবং খুবই বিচ্ছিন্ন, এবং স্কুল কলেজ নাই, এরকম জায়গাও আছে। তো সেই অঞ্চলভিত্তিক এবং যারা দুর্বল গোষ্ঠী তাদেরকে এই কোটার আওতায় কিছু সুযোগ সুবিধা দেওয়া, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং পৃথিবীর প্রায় দেশে এগুলো আছে। তো আমাদেরও এরকম একটা কোটা ব্যবস্থা ছিল। 2018 সালে যে কথাটা বলছেন, সেই আন্দোলনটা ছিল মুক্তিযুদ্ধ বিরোধী কোটা আন্দোলন। ওটা কোটা আন্দোলন ছিল না, কোটা আন্দোলন ছিল মুক্তিযুদ্ধ বিরোধী কোটা। তো সেটা একটা বড় সমস্যা হয়, এই সরকার থেকে যে তথ্য উপাত্তগুলো দেওয়ার দরকার ছিল তখনও দেওয়া হয় নাই। 75 পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের কোটা আমার কাছে হিসাব আছে, আপনি চাইলে আমি ইয়ার ওয়াইজ দিতে পারবো। 0%, 1%, 2%, কোনো বছর 0.86% এরকম পূরণ হতো। এবং পরে যখন এটা কোটা আন্দোলন হয় তখন মুক্তিযুদ্ধ কোটায় 6-7%, সর্বোচ্চ 11% পর্যন্ত গেছিল 2-1 বছর। বাকি সময় সবসময় এটা খালি থাকতো। তো খালি থাকার পরে যেটা হতো, ওই জায়গাটায় মেধাবীরাই চাকরি পেত এবং মেধাবীকে দিয়ে এই শূন্য আসনগুলো পূরণ করা হতো। এটা আমাদের জনপ্রশাসন থেকে বা সরকার থেকে ক্লিয়ার করে কখনো যে এইভাবে হিসেব দিয়ে বলবে, এরকম একটা প্রেস রিলিজ দিয়ে টিভিতে বলবে, এই কথাটি কখনো করা হয়নি। যার কারণে আন্দোলন, ওই মেধাবীদের চাকরির জন্য যে আন্দোলন সেটা হয়। তো সেখানটায় আসলে মেধাবীরাই চাকরি পাচ্ছিল, কিন্তু একটা নামকো আসতে মুক্তিযোদ্ধাদের কোটার নামে যেটা ছিল, ওখানে কখনোই সর্বোচ্চ এই শেষের দিকে এসে 6-7 বেশি মুক্তিযুদ্ধ কোটা ছিল না। এটা আসলে তখনই সংস্কার করার দরকার ছিল, যেখানে পাওয়াই যাচ্ছে না। আর মুক্তিযোদ্ধারা এখন তাদের বয়স বেশি, একেবারে কম বয়সে যে তার বয়স 70 বছর পাড়িয়ে গেছে। আর তাদের সন্তানরাও এখন আর চাকরির খুব কমই বাকি আছে। আর থেকে থাকলে এটা আলাদা একটা তালিকা করে সব কয়জনকে চাকরি দেওয়ার জন্য আমি দাবি করবো। বিভিন্ন যার যেটুক যোগ্যতা আছে দেওয়ার মতো চাকরি, ব্যাংকে, কমার্শিয়াল, আনসারে, পুলিশে, বিডিআরে বহু পদ আমাদের খালি আছে। যার শিক্ষা যতটুকু সে অনুযায়ী তালিকা করে সবাইকে দিয়ে দেন, মুক্তিযোদ্ধার সন্তানদের, আর যারা ডিজার্ভ করে। অনেকে হয়তো খুবই মুক্তিযোদ্ধা কিন্তু খুবই ভালো অবস্থানে আছে, তারা হয়তো চাকরি করতেও চাইবে না, সেটা অন্য জিনিস।
কি হলো, এই আন্দোলন যখন খুব তুঙ্গে ওঠে তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একটা বক্তৃতা দিলেন যে হ্যান্ডস্পোর্ট তার কোনো কোটাই থাকবে না, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না। সে অনুযায়ী একটা প্রজ্ঞাপন জারি করে সরকার, কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না। আমার এখন মনে হচ্ছে সেই প্রজ্ঞাপনটা নিয়েও ওই সময় আলোচনা হয়েছিল, এটা আইনসম্মত, সংবিধানসম্মত, বিধি মোতাবেক এই প্রজ্ঞাপনটা হয়েছিল কেন, ওই সময় কথা উঠছিল। তো তারপরেও এটা যেহেতু আন্দোলনকারীদের পক্ষে গেছে, অতএব এটা নিয়ে আর কেউ কোনো আলোচনা হয়নি। 2022 সালে এসে একটা পক্ষ মামলা করে, রিট করে, সেই রিটের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে আর কি ওই যে প্রজ্ঞাপনটি বিধিসম্মতভাবে হয়নি, কারণ হাইকোর্ট যখন দেখে সেখানে আপনার পাবলিক ডিজায়ার কি, কে কি চাইছেন আছে, তার চেয়ে বেশি হচ্ছে লিগ্যাল পয়েন্ট। আপনি যেই প্রক্রিয়ায় প্রজ্ঞাপন জারি করছেন সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় বা আইনসম্মত না হয় তো সেটা বাতিল হবে, এটা যে কোনো অবস্থায় এটা। কিন্তু ডক্টর মিজানুর রহমান, আমরা যেমনটি বর্তমান বাস্তবতায় দেখছি যে শিক্ষার্থীরা একের পর এক কর্মসূচি দিচ্ছে, সমাধানের পথ না আমি বলছি প্রশ্নটি রেখে যাচ্ছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে ফিরছি। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে কোটা ও বাংলা ব্লকেট কর্মসূচি এই শিরোনামে। আবারও ফিরছে আলোচকদের কাছে। ডক্টর মিজানুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, শিক্ষার্থীরা একের পর এক কর্মসূচি ঘোষণা করছে, সমাধানের পথ কোথায়? আচ্ছা, প্রথমে বলি এই প্রজ্ঞাপনটা যখন, যেটা বলি শেষ করতে পারেনি, 2019 সালে যে প্রজ্ঞাপনটা জারি করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির সকল কোটা রহিত করা হলো, এরকম একটা প্রজ্ঞাপন জারি করলো, খুব সংক্ষিপ্ত। তখনই আমরা বলছিলাম যে এই প্রজ্ঞাপনটার মধ্যে আইনি জটিলতা হতে পারে, কারণ আপনি প্রতিবন্ধীদের অথবা নিগোষ্ঠীদের যে অধিকার সংবিধানে আছে সেটার কি হবে এই নিয়ে কিন্তু তখনই কথা হচ্ছিল। তো আমার ধারণা এইটা যখন হাইকোর্টে রায় হলো, তো হাইকোর্টের রায়ের মধ্যে এই বিস্তৃতিটা আছে, কিন্তু সরকার পক্ষ থেকে এই সরকারের যে সিদ্ধান্ত যে কোটা থাকবে না, কোনো কোটা থাকবে না, এইটা সরকার এখনও আফোল্ড করে, যার কারণে সরকার আপিল করছে। আপিল করলে যখন অ্যাপিলেট ডিভিশনে গেল, তখন মাননীয় প্রধান বিচারপতি যেটা বললেন যে আমি তো এখনো লিখিত রায়টাই পাইনি, আমি কিসের উপর লাস্ট সর্বশেষ জাজমেন্ট, আমি তো লিখিত রায়টা, ওটা কিসের ভিত্তিতে হাইকোর্ট এইটা বাতিল করলো, আমি লিখিত রায় পাওয়ার আগে তো এটা নিয়ে আলোচনা করতে পারিনি, এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা হলো গত বৃহস্পতিবার বা বুধবারের ঘটনা। তো বাকি তো শুক্র শনিবার গেল, আজকে রবিবার। তো আমি জানি না এটা অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব হবে খুব দ্রুত এটার যে ব্যাপার অ্যাপিলেট ডিভিশনে উপস্থাপন করা, যেটা বলা হয় লিখিত রায়, যেটার অভাবে ওই দিন সিদ্ধান্ত হয়নি, সেটা উপস্থাপন করা। সেখান থেকে একটা ডাইরেক্টিভস তো আসবে। সেখানে একটা হতে পারে কোটা সংস্কার করার জন্য, মানে বাতিল করার জন্য যে প্রজ্ঞাপনটা, এটা বিধিসম্মত হয়নি, এটা এভাবে করা দরকার, সংবিধানের এই ধারা অনুযায়ী এখানে একটা আইন করার দরকার, এইগুলো হয়তো ডাইরেক্টিভ সুপ্রিম কোর্ট দিতে পারে। আমার ধারণা তাই হওয়া উচিত। আর আন্দোলন যেটা আসছে সেটা আমি ব্যক্তিগতভাবে এখন পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা কি বললো যে এর থেকে কে সুবিধা নেবে, নিশ্চয় ওনার কাছে কত তথ্যপত্র থাকলেও এটা ওনারা সে অনুযায়ী বলেন বা ওনারা জবাব দেবেন। কিন্তু আমি যেটা দেখি, আমি যেহেতু এই আন্দোলনের ভিতরেই থাকি, এই সাধারণ ছাত্রদের এটা আন্দোলন হচ্ছে এবং সেখানে মনে করার কোনো কারণ নাই যে সরকার দলীয় ছাত্র সংগঠন এটার থেকে এলুপ আছে। ওরাও বরং, আমি প্রচুর ছাত্র লীগ করা ছাত্ররা এবং তাদের স্লোগান যেটা প্রায় দেখি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই সব স্লোগানগুলো দিচ্ছে ছাত্ররা এবং তারা হলে অবস্থান করতেছে এবং ছাত্রলীগের ছেলেরাও এই আন্দোলনের সাথে জড়িত আছে। অতএব এটা অন্যরা এসে ভর করবে, এটা ওনাদের কাছে কি তথ্য আছে আমি জানি না। বাট আমি মনে করি এটা আদালতের মাধ্যমে হোক, কোর্টের মাধ্যমে হোক, কোর্ট হয়তো এটা ইন্টারিম একটা অবস্থান নিয়ে এটার জন্য সংস্কার করার জন্য নির্দেশনা ডাইরেক্টিভ দিতে পারে। তো সেইটা দ্রুত করার দরকার, আমি সেটাই বলবো। এর বাইরে আপাতত এখন আমার বলবো। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মিজানুর রহমান। কমরেড রহিন হোসেন প্রিন্স, অনেকেই বিষয়টিকে এভাবে দেখছে যে বিরোধী দল বিএনপি কিংবা সমমনা যে কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছে, তারা আসলে সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবে নিয়েছে বিষয়টিকে। না, প্রথম কথা হচ্ছে যে এই ধরনের আন্দোলন যারা করছে
তারা এখানে ডক্টর মিজানুর রহমান যেটা বলেছেন সেই হিসাবটা তো ঠিকই উনি বলেছেন। তারা মনে করছে আমরা বৈষম্যের শিকার, তারা আন্দোলন করছে। তা আপনি ওইভাবে জিনিসটাকে প্রথম বিবেচনা করতে হবে। আর একটা মনে রাখতে হবে যে যখন একটা সরকার ক্ষমতায় থাকে এবং যে সরকারকে নিয়ে আমি সফট ভাষা বললে নানা প্রশ্নবিদ্ধ তো বটেই, তার কর্মকাণ্ড, ভোট, এইসব নিয়ে, তো তার বাইরে একটা আন্দোলনকারী শক্তি আছে, থাকবেই তো স্বাভাবিক। আর এই ধরনের ঘটনা ঘটলে বরঞ্চ তো সুযোগ নেবে, এটাই তো স্বাভাবিক। আমি সুযোগ ইন পজিটিভ সেন্স বলছি, না নিয়ে আর কি আছে। সরকার যদি এইটাকে, আমি তো বললাম যে আগেও যেটা বলেছি, যদি এই ঘটনাকে তারা রাজনৈতিকভাবে সমাধান না করে অন্য কোনো পথ ব্যবহার করার চেষ্টা করে, তাহলে নিজের ক্ষতি আরো বেশি করবে। এবং এটা কে কি বললো না বললো তাতে কোনো কিছু আসে যায় না। ওই সরকার আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, মানে তার ক্ষমতার মসনদ ক্ষতিগ্রস্ত হবে। যদিও ক্ষমতার মসনদে থেকে যদি জনগণের স্বার্থ রক্ষা না করতে পারে, তাহলে তো এই ক্ষমতার মসনদে থাকার কোনো কারণ নেই, আর তাকে রাখারও কোনো কারণ নেই জনগণকে। বরঞ্চ যুক্তিসঙ্গত কারণে যদি সরকার তরুণ সমাজ সহ অন্যদের কথা না মানে, এই আন্দোলন আজকে যদি অন্যদিকে প্রবাহিত হয়, তাতেও অস্বীকার করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এইখানে কোনো ইন্ধন না খুঁজে বরঞ্চ এর যৌক্তিক সমাধান কিভাবে, সেই কাজটা করা উচিত। এবং এই জায়গায় আমি তো বললাম যে আরো কয়েকটা প্রশ্ন আমাদের সামনে আনা দরকার। আমরা মনে করি, আগে তো কোঠার কথাটা পরিষ্কার করে আমি বলেছি, এবার যদি বলি আগে যেটা একটু রিপিট করি, ব্যাখ্যা আজকে না যাই, মেধার আলোচনাটা হয়, এই আলোচনাটা আরো সামনে এনে আমাদেরকে আরো নিজেদের পরস্পর বুঝসুঝ এটা তৈরি করা দরকার। অনেক সময় আমরা কথায় কথায় কোর্ট, আমরা দেখি যে এর আগেও অনেকে কোর্টে গেছেন, কোর্টও আমরা দেখেছি তাকে তিরস্কারও করেছে, এই বিষয় আসলা কেন। তো অনেক কিছু আছে রাজনৈতিকভাবে তার সমাধান করতে হবে। আপনি সেই বিবেচনা যদি না রাখেন, অনেক সময় আইনের উপরে যদি ছেড়ে দেন, তাহলে এইখানে একটা বিব্রতকর পরিবেশ হয়। সেই বিব্রতকর পরিবেশ দিয়ে কিন্তু আপনি পুরোপুরি মানে কি বলে যুক্তিসঙ্গত কোনো কিছু করতে পারবেন না, সেইটা আরেকটা নতুন ধরনের সংকট তৈরি হবে। তাহলে এ বিষয়ে অন্ততপক্ষে সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে যারা ক্ষমতায় আছে তাদের। যদি তারা সেটা করতে ব্যর্থ হয়, তার দায় তাদেরকে নিতে হবে এবং ফল তাদেরকেই ভোগ করতে হবে। এইখানে অন্য কোনো আমি খুব দৃঢ়ভাবে মনে করি অন্য কোনো গন্ধ খুঁজে কোনো লাভ নেই। সরকার কি যৌক্তিক সমাধানের পথে হাঁটছে? আমি এখনো পর্যন্ত মানে আমি আজকে পর্যন্ত আপনার এখানে আসা পর্যন্ত যতটুকু দেখলাম, মোটেই আমি তা দেখলাম না, এখানেও যৌক্তিক পথে দেখলাম না। এমনকি শিক্ষকদের যে আন্দোলনগুলো হচ্ছিল সেক্ষেত্রেও কোনো যৌক্তিক পথে হাঁটছে বলে আমরা আমাদের পার্টির কথা থেকে মনে করি না। এবং আমরাও কমিউনিস্ট পার্টি, এবং এই ব্যাপারে কি করতে হবে কংক্রিট ফর্মে বিবৃতি দিয়েছি, সেটাই আলোচনা করা উচিত। ধরুন কথার কথা এখানে আলোচনা বললাম যে কোটার সংস্কার, এখন সংস্কারের ব্যাপারে তো আমরা সুনির্দিষ্ট কোনো ফর্মুলা দিচ্ছি না, সেগুলো কিন্তু এখানে ডক্টর মিজানুর রহমান বলছেন, অনেক কিছু তথ্যউপাত্ত নিয়ে একটা তুলে ধরছেন, আমরা তো অনেক তথ্য জানিও না। সুতরাং পর্যাপ্ত তথ্যউপাত্ত দিয়েই এই জায়গায় একটা দাঁড় করাইতে হবে, সেটা আলোচনা করে করতে হবে। এবং মনে রাখতে হবে সংস্কারটা একটা নিরন্তর প্রক্রিয়া। আমি যদি 24 সালে আজকে একটা ডিসিশন নেই সংস্কার করলাম এই পদ্ধতিতে, 25-26 ওইটা অব্যাহত থাকবে, নট দ্যাট। এবং আমরা কোনো জায়গায় ধরুন যে কোটার অনেকগুলো ফ্যাক্টর কার কার জায়গায় করব, যদি আমরা দেখি আজকে এই জায়গায় কোটার দরকার নেই, তাহলে ওটা বাতিল হবে। আবার যদি মনে করি ওই যে উনি বৈষম্যের কথা বলতে যে 27টা উপজেলা অন্য জায়গায় বললেন যে ভয়াবহ চিত্রের জায়গাটা আমরা জানি, নতুন কোনোটা আনতে হবে, সেটা পরিস্থিতি নিয়ে আনতে হবে ফর সাম টাইমস, সেটা করতে হবে। সবই কি আপনি যদি চিন্তা করেন কেন্দ্রবিন্দু হবে জনগণ, কেন্দ্রবিন্দু হবে পুরো এই মানুষকে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে আপনি সামনের দিকে নিতে চাই। এবং একই সাথে তাদেরকে খালি কাগজে কলমে না, আমরা ওই যে বললাম মেধা বলতে তার একটা মেধা বলতে আবার কোন কোন জায়গায় করছি, আপনি মেধার তো এক একটা জায়গায় এক এক রকম। আপনি ধরেন একজন আছে, আপনি কোটায় তাকে তো ফরেন মিনিস্ট্রি দিয়ে তো সব কাজ করাইতে পারবেন না, কথার কথা আমি সেখানে আসলে সঠিক মানদণ্ড নির্ধারণ করতে হবে। সেই জায়গাগুলোতে আপনি এইটা রেখে কিন্তু ওই জনগোষ্ঠীকে, ওই মুক্তিযোদ্ধাদের একটা অংশকে বা তার অন্ততপক্ষে পরিবারের একেবারে 14 পুরুষ ধরে হবে ব্যক্তিগত, আমি তেমনই মনে করি না, এটা একটা ভুল পদক্ষেপ হবে। সেই জায়গাগুলো করতে হবে। আর এই কথাগুলো কেন আসছে দেখেন, কারণ এখন ভুয়া মুক্তিযোদ্ধাদের কথা তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আবার আমি তো এই কথাটা আগেও বলেছি, অনেক মুক্তিযোদ্ধারা খুব কঠিন জীবনযাপন করছে, তাহলে সেই জায়গা আমি দেখবো না কেন? সুতরাং আপনাকে প্র্যাকটিক্যাল প্রকৃত তথ্যের উপর নির্ভর করে আমার মুক্তিযোদ্ধাদের মর্যাদা সমুন্নত রাখতে হবে, আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে এখানে আসে সেটা করতে হবে। কোন কোন সেক্টরে তাকে দিয়ে তার কি বলবো যে আর্থিক নিশ্চয়তা দিতে পারে সেটা করতে হবে, কিন্তু এমন জায়গায় আমরা দেব না যেটা আমাদের
ক্ষতিগ্রস্ত একদম স্পষ্ট। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দেদু। সম্প্রতি আপনারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করেছেন, যে আন্দোলনকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভুয়া বলে আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন যে বিএনপিতে এখন তারেক আতঙ্ক বিরাজ করছে। লন্ডন থেকে কোন ফরমান কখন আসে, কার পদ থাকে কার পদ থাকে না। আসলেই কি বিএনপি নেতাকর্মীর এমন কোনো ভয় কিংবা আতঙ্কে রয়েছে? কেন ভয়ে থাকো? কিসের জন্য? যে কোনো সংগঠনের পরিবর্তন আছে, সম্মেলনের মধ্য দিয়ে অথবা জরুরি প্রয়োজনে যেসব জায়গায় সাফল্য আছে, মৃত্যু আছে, বিভিন্ন কারণে পদ শূন্য হলে সেগুলো পূরণ করা হয়। তো এটা আতঙ্কের কি আছে? এটা তারা মনে করবে যারা নিজেরা আতঙ্কগ্রস্ত, যে কখন ক্ষমতা হারায়, কখন পদ হারায়, কখন আমাদের দেশ ছাড়তে হয়, কখন আমাদের বিচারের মুখোমুখি হতে হয়, তারা আতঙ্কগ্রস্ত হবে। অথবা এই দুর্নীতিগ্রস্ত লোকজনের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা অবৈধভাবে বিশাল হয়তো ধনাঢ্য ব্যক্তি হয়েছে, ব্যবসা করেছে, প্রতিষ্ঠান গড়ে, তারাও আতঙ্কগ্রস্ত হবে। যদি কোনো রকম একটি পরিবর্তন হয়, তাহলে পরে এই যে লুটপাট করেছি, ব্যাংক লুটপাট করেছে, বিভিন্নভাবে অসাধু উপায় অবলম্বন করে টাকার পাহাড় গড়েছে, তখন তাদের এটা জবাবদিহিতার মুখোমুখি হতে পারে, তারা আতঙ্কগ্রস্ত হবে। ওবায়দুল কাদের সাহেব এবং তার সঙ্গী সাথীদের নিয়ে এটা বলা যেতে পারে। তারা যে দেশের 15 বছর ধরে যে গণতন্ত্রের ধ্বংস করা, নির্বাচনের নামে তামাশা করা, 15 বছর ধরে ক্ষমতা জোর করে আঁকড়িয়ে থাকা, এটার তো একটা শেষ আছে। শেষ হলে কি হবে? তারা আতঙ্কগ্রস্ত হতে পারে, আমরা কেন হব? তো এটা আমার কাছে মনে হয়েছে যে একটা ভুয়া রাজনৈতিক দল, ভুয়া নেতৃত্ব, ভুয়া ব্যক্তিত্ব, এইসব কথা বলে একটা ধূম্রজাল সৃষ্টি করা, কিন্তু তারা নিজেরাই যে একটা ভুয়া, এটা আবার তারা বুঝতে পারছে না। যখন ওই মসনদ থেকে তারা স্বাভাবিক জীবনে আসবে, তখন দেখবে আসলে যাদেরকে ভুয়া বলছিল তারা সঠিক, আর যারা বলছিল তারাই ভুয়া। এটা আমার কাছে মনে হয়। বাংলাদেশে এখন যেমন দেখেন, বেনজি সম্বন্ধে, মিস্টার আজিজ সম্বন্ধে, সাবেক সেনাপ্রধান, এনবিআর, আরও অনেকজন ইতিমধ্যে এসছে, মিস্টার আসাদুজ্জামান মিয়া, এদের জন্মদাতা হচ্ছে এই লোকগুলো। তাহলে এরা তো ভুয়া শাসনের অধিকারী, স্বাভাবিক শাসন না। বাংলাদেশের কোনো পুলিশ প্রধান মানে এই ধরনের ন্যাক্কাজনক ঘটনা নাই। সাবেক সেনাপ্রধান এরকম ন্যাক্কা, আর এনবিআর তো এটা অকল্পনীয় ব্যাপার। তারা এটা বুঝতে পারে নাই, তারা এখন বলছে। অথচ তাদের গোয়েন্দা সেকশন আছে, তাদের অন্যান্য বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই জায়গায় আসছে না। কিন্তু জনাব শামসুজ্জামান দেদু, এই প্রসঙ্গেও কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছে যে আপনারা কোন মুখে দুর্নীতির কথা বলেন? আপনাদের শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং আপনাদের 1 নম্বর নেতা বরপুত্র তারেক রহমান, তিনি কিন্তু দুর্নীতিবাজ এবং লন্ডনে টাকা পাচার করে আয়েশি জীবনযাপন করছেন। এটা তো ক্ষমতা পরিবর্তনের বোঝা যাবে যে একটা পুরো দেশকে কিভাবে উপঢৌকন হিসাবে আরেকটা দেশকে দিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতি কি এবং কত প্রকার, এই সরকার তা প্রমাণ করেছে। এই যে রাশেদ খান মেননকে নিশ্চয়ই আপনারা ছিলেন, তিনি এই সরকারের মন্ত্রীও ছিলেন। প্রায় 12 থেকে 14 লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। তারেক রহমানের সময় তো 100 কোটিও না, 2 কোটি 3 কোটি এইসব এনেছে, 12 লক্ষ হাজার কোটি টাকা। এটা কিন্তু আমরা বলছি না, বিএনপি বলছে না, এই সরকারের একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাহেব বলছেন। এবং এই সরকারের মানে শুধু লুটপাট করা না, মানে একজন সংসদ সদস্য তাকে কুচু 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 করে কেটে ছড়িয়ে দেওয়া, এই যে সংস্কৃতি, এই সরকারের আমলে আপনি ওই প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছেন। 8টা থেকে 14টা ব্যাংক একেবারে ধ্বংস হয়ে গেছে। ডক্টর খা আলমগীর চিনেন তো? মহিউদ্দিন খান আলমগীরকে একটা ব্যাংক করেছিলেন, ফার্মাস ব্যাংক, লুটে নিয়ে গেছে। ওইটাকে আবার সরকার তাকে হেল্প করার জন্য পদ্মা ব্যাংক দিছে, সমস্ত সরকারি টাকা সেখানে দিয়েছে, সেটাও তারা লুটে পুটে খেয়ে নিয়েছে। মহিউদ্দিন খান, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি, তাকে জেলে ভরা হয়নি এবং তাদের কথা বলা হয়নি। বেসিক ব্যাংক,
তো এই ধরনের যারা লুটপাটকারী, ধ্বংসের, তাদের যারা সহযোগী, তাদের যারা রক্ষাকারী, এরা তো ভুয়া, এরাই সবচেয়ে বড় অপরাধী। তাদের আবার পক্ষে যারা বক্তব্য দেবেন, এই যেমন কিছুক্ষণ আগে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে একটা কথা বললেন যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা, তারা কোটা আন্দোলন করেছে আগে, মিজান সাহেব বললেন। পাকিস্তানে আমলে যখনই গণতন্ত্রের কথা কেউ বলেছে, যখনই নিজের অধিকারের কথা বলেছে, চাকরির কথা বলেছে, তখনই পাকিস্তান কর্তৃপক্ষ বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলে এরা বিচ্ছিন্নতাবাদী, এরা ভারতের দালাল। হঠাৎ করে আমার মনে হলো পাকিস্তানের এটা বলতো। এখন আবার যে শাসক, তারা আবার মুক্তিযুদ্ধের বিরোধী প্রতিপক্ষ বানিয়ে ফেলা, সঙ্গে সঙ্গে নিজে চাকরি পাচ্ছে না একটা ছেলে, চাকরি, তার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, সে তার অধিকারের কথা বলছে। আপনি দেখেন শুধু ছাত্ররা কিন্তু আজকে রাস্তায় নামে, শিক্ষকরা, এবং শিক্ষক কোনো দলের শিক্ষক না, পুরা একটা শিক্ষক কমিউনিটি, তাদের কথা কোনোভাবেই শোনা হচ্ছে না। এরা আওয়ামী লীগে লিড করছে, ওখানে আওয়ামী লীগের বেশিরভাগ ওই যে শিক্ষক সমিতিগুলো তারা লিড করছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই মুহূর্তে সরকারের উচিত হচ্ছে নিজেদের পিঠ বাঁচানোর জন্যে, আগামীতে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্যে অনতি বিলম্বে ছাত্র এবং শিক্ষকদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখা। আর না হলে কোন আন্দোলন কোন দিকে মোড় নেবে, কারণ 320 টাকা কেজি মরিচ খাওয়ার জন্য এই সরকারকে কে ক্ষমতা আনে না। কল্পনা করতে পারেন 320-50 টাকা মরিচের মূল্য। যারা বাজারের সঙ্গে সম্পৃক্ত, যারা ব্যাংক লুটেরা, তাদের কিছু যায় আসবে না দেশে বা বিদেশে, কিন্তু সত্যিকারে যারা এই দেশে চাকরি বাকরি করে খায়, পেশাজীবী, তাদের একবার বাজারে গেলে বুঝতে পারবে কোন সরকার ক্ষমতা এসে, এটা ব্যাপার না। প্রতিটা জায়গায় আগুন ধরে গিয়েছে। যারা যায় এই 2 বা 5% মানুষ এই লুটেরা, আর 95% মানুষই সাধারণ মানুষ। কিন্তু জনাব শামসুজ্জামান দুদু, সরকার যদি যৌক্তিক সমাধানের পথে না হাঁটে, আন্দোলন কোন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা দেখছেন? পাকিস্তান আমরা ভেঙে ফেলছে। পাকিস্তান বানিয়েছিল মৌলানা ভাসানী, শেখ মুজিব, তরুণ তুর্কি। তখন এর ওয়েস্ট পাকিস্তানের লোকরা পাকিস্তান বানায়নি। 56% ছিল বাঙালিরা, আর সব মিলে ছিল 44%। সেই জন্য পাকিস্তান কিন্তু আমরা লাথি দিয়ে ভাঙতে একটু দ্বিধা করি নাই। সেই জন্যে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ এই জাতি করেছে। এই জাতি জানে যে কিভাবে দাবি আদায় করতে হয়। তাদেরই তো উত্তরসূরি আজকে রাস্তায়, শিক্ষক, এরা তো তাদের উত্তরসূরি। সেই জন্য আমি মনে করি যে কোনো সরকারের উচিত হচ্ছে হঠাৎ করে এই বিষয়টিকে আবেগ ঘন দৃষ্টিতে না নিয়ে, এটা সরকারের বিরুদ্ধে না, তারা তাদের প্রয়োজনের কথা ওখানে বলার চেষ্টা করছে। আজকে রাস্তায় যে ছেলেগুলো আছে তাদের সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনায় নেওয়া উচিত। না হলে শামসুজ্জামান দুদু, সরকারকে বিবেচনার পরামর্শ আপনারা কেন দিচ্ছেন? সরকার বেকায়দায় পড়লেই না বরং আপনাদের লাভ? প্রশ্নটি রেখে যাচ্ছি, বিরতির পরে শেষ করবো। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, যে আলোচনায় আমরা ছিলাম, শিক্ষার্থীদের দাবি সরকারকে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন আপনি, কিন্তু সরকারকে বিবেচনা করার পরামর্শ আপনি কেন দিচ্ছেন? সরকার বেকায়দায় পড়লেই না বরং আপনাদের লাভ? আমরা তো চাই না বেকায়দা পড়ুক, আমরা চাই পদত্যাগ করুক। বেকায়দায় পড়বে কেন? লুটেরা সরকার। এই প্রসঙ্গে কিন্তু ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছিলেন, কোন দুঃখে পদত্যাগ করবে? এই দুঃখে করবে যে ভবিষ্যতের জন্য তারা ইতিমধ্যে বেঞ্জিরের পরিণতি তারা দেখতে পাচ্ছে, কিন্তু তারা কিন্তু সাপোর্ট করার ন্যূনতম জায়গায় নেই। সরকার তো ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। নিজেরাই তো দুর্নীতিবাজ, টলারেন্স কিসের? নিজেকে নিজে একটা আয়নার সামনে নিজে ভালো করে চেহারাটা দেখলে বুঝতে পারবে যে তার কর্মচারীর এত দুর্নীতিবাজ, বেনজির, তারাই তো তাকে মনোনীত করছে, চাকরি দিয়েছে। তার আগে র্যাবে থাকাকালে তাকে স্যাংশন এসছে, প্রধানমন্ত্রী সেটা তোয়াক্কাই করেননি, সরকার তোয়াক্কাই করেনি। তাকে আবার পুলিশ প্রদান করছে, তাকে আবার আমেরিকায় পাঠিয়ে জাতিসংঘে মিটিং করাইছে। চ্যালেঞ্জ এই লোকটি, যে লোকটি এখন মনে হচ্ছে সীমাহীন দুর্নীতি, মিস্টার আজিজ, যিনি 18 সালের নির্বাচনের পর বলে এত ভালো নির্বাচনে পৃথিবীর আর কোনো জায়গায় নেই, তিনি বলছেন এই মিস্টার আজিজ। তো এই আজিজ
এবং বেনজির প্রমাণ করছে যে 3টে টার্মে কি ধরনের নির্বাচন হয়েছে, কি ধরনের ভোট হয়েছে, কি ধরনের প্রশাসন চলছে। আর তো মানে আর দেখার দরকার। মিস্টার এনবিআর এর মিস্টার মতিউর, তার বান্ধবীর 1000 কোটি টাকা, 1000 কি চিন্তা করতে পারেন? একটা শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজন ছাত্র অথবা কোনো পেশাজীবী, তারা একটু আগে আপনাকে বললাম, তারা যে নিয়মতান্ত্রিক জীবনযাপন করে, তার গাড়ি যদি থাকে একজন শিক্ষক, সেই গাড়ি তারা এখন চালানো তার জন্য কঠিন। সব মিলিয়ে তার সন্তান, তার সংসার জীবন তার নিজের চলে, তারপরে গাড়ির যে খরচ সে চালাতে পারবে না। অথচ একজনের বান্ধবীর 1000 কোটি টাকা, একটা ভয়াবহ চিত্র। সেই জন্যে সরকারের উচিত হচ্ছে এই সংকট থেকে দেশকে বের করে নিয়ে যাওয়া, একটি স্বাভাবিক অবস্থা নিয়ে আসা। সেই স্বাভাবিক অবস্থা হচ্ছে স্বাভাবিক মানে একটা ভোটিং পাওয়ারটা মানুষের কাছে দিলে, এই ভোটিং পাওয়ারটাই যে কোনো শাসক তার বছর শেষান্তে চিন্তা করবে যে আবার তাকে জনগণের কাছে যেতে হবে। এখন তো জনগণের কাছে যাওয়া লাগে না, খালি ইলেকশন করলেই হয়, ভোটিং পাওয়ার তো নাই। যেমন আমি ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখলাম যে শেখ হাসিনা তার বোনের মেয়ে টিউলিপ, যেটা ব্রিটেনের ইলেকশন হলো, সে বোধহয় দ্বিতীয়বার ফোর্থ টাইম হলো, তার কাছ থেকেও তো বুদ্ধি পরামর্শ নিতে পারে যে ব্রিটেনে কিভাবে নির্বাচন হয়। শিক্ষার ব্যাপার আছে তো, আমাদের বহু আরো 4টা মেয়ে, প্রায় কেউ 4 বার কেউ 5 বার হয়েছে ওখানে। তো তারা দেশের বাইরে গিয়ে ব্রিটেনের মতো জায়গায় ইলেকশন করছে, এবং সেই ইলেকশনে কিন্তু কোনো বিতর্ক নেই। দেখেন মিস্টার সুনাক হারার পরপরই কিন্তু সে এটা মেনে নিছে। কিন্তু ক্ষমতাসীনরা যে অভিযোগটি আপনাদের বিরুদ্ধে করে যে ভোট চুরির কালচারে শুরু হয়েছে আপনাদের শাসনামলে, হানা ভোটের প্রসঙ্গ তারা নিয়ে আসে এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথাও বলে। ভোট চুরির কালচার যদি আমাদের শুরু হয়, তো উনি ঠিক করে ইলেকশনটা করলে তো হয়। সেই প্রত্যাশাই আপনি রাখছেন? না না, প্রত্যাশা রাখবো কেন? উনি পদত্যাগ করবেন, কেয়ারটেকারের হাতে ক্ষমতা আছে, প্রত্যাশার কিছু নেই। উনি এর ব্যাপারে আন্দোলন করছেন। আমাদের প্রিন্স সাহেব শেখ হাসিনার সঙ্গে ছিলেন কেয়ারটেকারের আন্দোলনের সময়, মানে এই ক্ষমতা আনার ব্যাপারেও তারও একটু ভূমিকা ছিল। কিসের জন্য ছিল? একটা ভালো ইলেকশন হোক। জামাত তাদের সঙ্গে ছিল ওই কেয়ারটেকারের আন্দোলনে। জাতীয় পার্টি, আমি কাউকে দোষারোপ করছি না, তাদের সঙ্গে তারা একটা চাইছে এবং কেয়ারটেকার প্রতিষ্ঠা হয়েছে, এবং সেই আইন পাস করছে বিএনপি, আবার বাতিল করছে আওয়ামী লীগ। বাতিল করার কারণে কিন্তু তার সঙ্গে যারা ছিল একমাত্র জাতীয় পার্টি ছাড়া সবাই কিন্তু কেয়ারটেকারের পক্ষে আছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। কমরেড রহিন হোসেন প্রিন্স, যেহেতু আমাদের আলোচনায় দুর্নীতির প্রসঙ্গ এলো, আমি আপনার একটি বক্তব্যকে কোট করতে চাই। যেমনটি আপনি বলেছেন, দুর্নীতির খবর যতটুকু বেরোচ্ছে সেটি ছিটে ফোটা। প্রশ্রয় দানকারী নায়কদের ধরতে না পারলে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া যাবে না। নায়ক কারা? ঠিক, আমার মনে হয় সেটাই তো। প্রথম যদি বলেন, আমি একটু প্রথমে কঠিন কথা যদি এখানে বললে বোঝা কঠিন। প্রথম নায়কটা হচ্ছে, এটাকে আমি কঠিন কথা আবার শব্দ উচ্চারণ করছি, যে ব্যবস্থাটাই হচ্ছে নায়ক। ধরুন আমি বোঝার জন্য বলি, আমাদের সংবিধানে, আবার এই যে মুক্তিযুদ্ধের কথা যারা বলে, সংবিধানের কথা বলে, সেই জায়গায় আসি, বলা হচ্ছে যে যোগ্যতা অনুযায়ী কাজ দিয়ে তার পারিশ্রমিক দিতে হবে। বলা আছে অনপার্জিত আয় ভোগ করতে পারবে না, সংবিধানে। কিন্তু আপনি দেখেন এই যে খবরাখবর পাচ্ছেন, এটা হচ্ছে কেন? যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যোগ্যতা অনুযায়ী কাজও দেওয়া যাচ্ছে না, পারিশ্রমিক দেওয়া যাচ্ছে না, বা যারা পাচ্ছে তারা প্রান্তিকে থাকছে, অনপার্জিত আয় ভোগ করছে। আপনি এবারও এসে দেখবেন যে কি বলে, এই যে বাজেট, সেখানেও কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হলো। সেখানে এই ধরনের দুর্নীতির যে অনুপার্জিত টাকার ব্যাপারে কোনো বিরাট কোনো অভিযান ঘোষণাও কিন্তু করা হলো না। তার মানে আমি এই কঠিন কথাটা আগে বলে নিলাম, ব্যবস্থাটাই প্রথম দায়ী। আপনি যদি ব্যবস্থাটা না পাল্টাতে পারেন, সামগ্রিক পারবেন না। এবার আসি, মানুষ যেটা দেখতে পায়, আপনি এই যে এখানে যে নামগুলো আলোচনা হচ্ছে, এবং এটা আমার ধারণা কেউ অস্বীকার করতে পারবে না যে নামগুলো প্রথমে আসলো, দুর্নীতির যে পরিমাণ টাকা, আমি জানি না কেউ, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছি না, মনে হয় এটা বোধহয় ঠিক বলছে না। এত টাকা মানুষের হয় কিভাবে, এত জায়গায় হয় কিভাবে? আমরা তার কন্যা, আমি ব্যক্তির সাথে তার কন্যা বা বান্ধবী, ওই জায়গাটা আমরা আলোচনায় আনতে চাই না, কিন্তু আলোচনায় এমন ভয়াবহ জায়গায় চলে গেছে, কল্পনাতীত ব্যাপার, এবং এটা এখন প্রমাণিত হচ্ছে। তো এখন এটা বলেন, সরকারের ছত্রছায়া ছাড়া, সরকারের যোগসাযোগ ছাড়া, সরকার যে যখন ক্ষমতায় থাকে, অতীতেও ছিল, কম ছিল, এখন তো আরো বেশি, তাদের প্রশ্রয় আশ্রয় ছাড়া এ ধরনের দুর্নীতির ঘটনা ঘটতেই পারে না।
দুদক যত কথাই বলুক না কেন, আজকে দুদকের মধ্যেও তো তার কি দেখলাম প্রধান সচিব, তাহলে কি প্রভাবশালীদের প্রতি দুদক নমনীয় আচরণ শুধু করছে? প্রভাবশালী না, আমি বলছি সরকারের ছত্রছায়া ছাড়া, তার সাথে ক্ষমতার যোগসাযোগ ছাড়া কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারে না। আপনি আসার আগে আমি একটা অনলাইনের আলোচনা একটু শুনছিলাম ব্যাংকিং খাত নিয়ে। সেইখানের ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের একসময় প্রধান অর্থনীতিবিদ বিরূপক্ষ পাল পরিষ্কার ভাষায় তথ্য পত্রকার বলছেন, সেই সভা এখনো চলছে, রেমন সোবান স্যার একটু হয়তো উনি এখন বক্তব্য রাখছেন, আমি শুনতে পারলাম না। ওইখানে বলছে যে ব্যাংকিং সেক্টরে যখন ব্যবসায়ীরা যায়, বসে থাকে গভর্নর এবং অন্যরা, বা পত্রিকায় তারা একটা প্রেস কনফারেন্স করে, তখন ওই চেয়ারে যিনি বসে থাকেন তার চেয়ার রক্ষা করার জন্য ওই কথাটি তার শুনে চলতে হয়, নাহলে তার চেয়ার গড়বড় হয়ে যাবে। তার মানে বোঝেন তাহলে এই যে ব্যবসায়ী যারা এগুলো করে, এগুলো করছে আপনি ক্ষমতার সাথে ছাড়া কিন্তু কোনোভাবেই হয় না। সুতরাং যেটা আমি বলেছি পরিষ্কার, 1 নম্বর সিটে ফোটা, এটা তো আর কোনো এখানে বাংলার মানুষ দেখছে, সামান্য দ্বিতীয়ত হচ্ছে আমি বলছি এখানে কতগুলো ব্যক্তি ধরেন আসলো ভালো, তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে, কিন্তু আপনি বলেন একজনই কি নেপথ্যের নায়কদের নাম এখনো আমরা পেয়েছি? নিশ্চয়ই কেউ না কেউ ছিল। আপনি যে নামগুলো, সে বেনজির থেকে শুরু করে লাস্টে কি বললেন, ওই যে দুদকের সচিব আরেকজনের নাম আসছে, এই নামগুলো একটা বলেন কোন ক্ষমতার কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর সাথে সম্পর্ক ছাড়া এত বড় দুঃসাহস দেখাতে পারে? আমরা সেই নামগুলো দেখছি না, আমরা বলি এই নামগুলো উন্মুক্ত করতে হবে। বেনজির কিংবা মতিউরের পৃষ্ঠপোষককে আর দুর্নীতির এই উপাখ্যানের শেষ কোথায়? আচ্ছা, আমি রহিম হোসেন প্রিন্সের সাথে আরেকটা ব্যবস্থার কথা বলি, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। একেবারে দুদক নিষ্ক্রিয় ছিল বা দুদক কোনো কাজ করেনি তা না। ইতিমধ্যে শত শত চার্জশিট এবং শত শত এই মামলা দুদক করেছে এবং কোনোটারই শেষ পর্যন্ত বিচার হয়নি। বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ প্রায় জেলে আছে, কিন্তু এগুলা কিন্তু শেষ হয় নাই। ওই যে ডেস্টিনি গ্রুপ জেলে আছে, কিন্তু সব জেলে আছে, অধিকাংশই জেলে আছে, কিন্তু বিচার শেষ হচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি খুব দরকার। ইভেন আমি বলছি এত সীমাবদ্ধতা অথবা টানাপোড়েনের মধ্যেও দুদক যে সকল বিষয়গুলোকে বিচার পর্যন্ত নিয়ে গেছে, সেগুলোরও কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার হচ্ছে না। এই যে এই দেশে আলাদা করে যদি আপনি এই দুর্নীতির যদি আলাদা ট্রাইব্যুনাল না করেন, বা একদম স্পেশালি শুধু এই বিষয়টাই দেখবে, আর সেখানে একটা শাস্তি হওয়ার পরে আবার আপিল হয়, আপিল হতে পেপারভুক্ত করতে যদি 5-7 বছর লেগে যায়, সেইটাই হলো আরেকটা। এই বিচার ব্যবস্থা হচ্ছে আরেকটা মূল জায়গা যেখানে এই দুর্নীতি দমনের জন্য আমাদেরকে হেল্প করতে পারতো, সেখানে আমরা তেমন কিন্তু ডক্টর মিজানুর রহমান, আমরা যেমনটি দেখলাম আইনে কিন্তু রয়েছে যে কোনো বিষয়ে তদন্তাধীন থাকা অবস্থায় কিন্তু দুদকের সে এখতিয়ার রয়েছে, বিদেশ যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করতে পারে, গ্রেপ্তারও দুদক করতে পারে। এখতিয়ার থাকা সত্ত্বেও কেন দুদক? না, আমি বললাম এখতিয়ার, প্রচুর লোক গ্রেপ্তার করে আছে যেগুলো, তাদের তো কোনো বিচার হচ্ছে না, বিচার শেষ হচ্ছে না। 10 বছর 12 বছর যাবত বিচার চলতে আছে। বড় বড় মানে কেলেঙ্কারি তো অনেকগুলো পরে করছে, যেগুলো আগে করছিল হলমার্ক, বিসমিল্লাহ, এগুলো সবগুলো ডেস্টিনি সব জেলে আছে না, কিন্তু বিচার তো এমনি পড়ে আছে, ওদের সাজা ফাইনাল হয় নাই। এটা বিচার ব্যবস্থাটা আমি মনে করি আরেকটা ব্যবস্থা। আরেকটা হচ্ছে আমরা এই এখন ছাগলকাণ্ড অথবা বেনজিরের এইসব দিয়ে কিছুদিন আমরা উত্তেজনার মধ্যে আছি এবং দুর্নীতি নিয়ে খুব শোরগোল চলছে, দরকার আছে এটা হয়তো। তাহলে কি শুধু শোরগোলেই আমরা থেমে থাকবো আর বেনজির কিংবা মতিউরের ধরাছোঁয়ার বাইরে থাকবে? কনক্লুশন ড্র করেন না, আমাকে বলতে দেন, আমি কনক্লুশন দিব। তো সেখানে এটা দিলে শাস্তি যদি হয় দৃষ্টান্তমূলক সাথে কিছুটা অবদমিত হবে হয়তো, কিন্তু এই দিয়ে দুর্নীতি নির্মূল হবে না। না, এটা বলে নেই। যদি আমি মনে করি যে আমাদের আমলে দুর্নীতি হচ্ছে আর ওই আমলে হয়নি, ওই আমলে এখনই হচ্ছে, আগের আমলে হয়নি, এটা যদি রাজনৈতিক দলগুলো মনে করে, তাহলে কিন্তু মহাসর্বনাশ হবে। রাজনৈতিকভাবে যাতে আমরা পরিশুদ্ধ না হই এবং রাজনীতিটা থেকে পরিষ্কার না করি, তাহলে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। এখন দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।